আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ৪৬তম বিসিএস এর উপরে আমরা আজকে ক্লাস নিব। বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আজকে আমরা সবাই ইতোমধ্যে পরীক্ষা দিয়ে এসেছি এবং মোটামুটি সবাই হয়তো সবাই আমরা পরীক্ষা দিয়েছি এবং আমরা আসলে বুঝতে পারছি যে প্রিপারেশন ওয়াইজ আমরা আসলে কেমন পরীক্ষা দিয়েছি। তো জাস্ট প্রত্যেকটা প্রশ্ন আমরা হচ্ছে এখন অ্যানালাইসিস করব এবং একই সাথে আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো যে সলভ করব সেই প্রশ্নের পাশাপাশি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সহ আমরা এবার একটু দেখার চেষ্টা করি। সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা একটু সময় নেই, সবাই আমরা একটু যুক্ত হই। আর ইন দ্য মিন টাইম আপনারা জানাতে পারেন যে কার কেমন পরীক্ষা হয়েছে। আজকে ৪৬তম বিসিএস এর প্রশ্নগুলি যদি আমরা একটু অ্যানালাইসিস করে একটু সমাধানগুলো দেখি, খুব অল্প সময়ের মধ্যে আমরা আসলে সমাধানগুলো দেখব এবং একই সাথে তার আশপাশ দিয়ে যে তথ্যগুলো আছে সংলগ্ন একটু তথ্যগুলো একটু দেখে যাব। এতে করে আমাদের বিসিএস এর পরবর্তীতে যারা আসলে ৪৭তম বিসিএস ফিলের জন্য আসলে আহ মানে ৪৭ বিসিএস এ যারা বসবেন বা যারা সামনে লিখিত পরীক্ষার জন্য আসলে যারা ইনশাল্লাহ যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যারা আসলে আত্মবিশ্বাসী, সবার জন্যই আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমরা শুরু করি। তো আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি, তো আমরা চেষ্টা করছি কপোতাক্ষ সেটের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালটা দিয়ে আর কি আজকে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি এবং চেষ্টা করছি যে আহ, ওই সিরিয়াল মোতাবেক আসলে সমাধান করব। তবে আমার বিশ্বাস যে সবার কাছে যে সেটাই প্রশ্ন থাকুক না কেন আপনারা সবাই এই প্রশ্নগুলো আসলে আজকে আনসার করেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সঠিক উত্তরই করেছেন। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখুন যে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। তো আমরা বুঝতেই পারছি যে শুরু করছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে। তো প্রথম যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন। তো আমি একটু চাচ্ছি যে ঝটপট আপনারা সবাই উত্তর করে ফেলুন। আমি বিশ্বাস করি যে এটা আমরা সবাই পেরেছি। পাহাড়পুর এর সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? আহ এইটার উত্তর আমরা সবাই জানি, এটা হচ্ছে পাল শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। এবং আমরা যদি আরেকটু জানি সেটা হচ্ছে যে দ্বিতীয় রাজা পাল শাসনামলের যে দ্বিতীয় রাজা অর্থাৎ শ্রী ধর্মপাল দেব, পাল শাসনামলের যে দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব তিনি এই সোমপুর মহাবিহারটি তৈরি করেন এবং পরবর্তীতে স্যার কানিংহাম 1879 সালে এটি আবিষ্কার করেন। এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এবং আসন্ন যে বিসিএস যদি পরবর্তীতে আমরা যারা অ্যাটেম্প নিব সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যে 1879 সালে স্যার কানিংহাম এই সোমপুর মহাবিহার এটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে 1985 সালে ইউনেস্কো, আমি ডিটেলস লিখছি না, 1985 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ক্যাটাগরিতে জায়গা দেয়। তো আমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবো। আমরা মোটামুটি সবাই জানি যে সোমপুর মহাবিহার এটি কোন শাসন আমলে কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন। অ্যান্সার হচ্ছে পাল শাসন আমলের। এবং কে তৈরি করেন? দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আমরা আসতে দেখেছি সেটি হচ্ছে স্যার কানিংহাম এর সাথে এই সোমপুর বিহারের কি রিলেশন, সেটি হচ্ছে যে 1879 সালে স্যার কানিংহাম এই সোমপুর বিহার সোমপুর মহাবিহারটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্থান দেয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? এটা আমাদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পরবর্তীতে লিখিত ব্যাচ চালু করব এবং যখন রেগুলার ক্লাসগুলো নিব তখন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আমাদের এই জিনিসটা আমরা মনে রাখবো যে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? আমরা নিশ্চয়ই সবাই পেরেছি, মাহবুব উদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার কে গার্ড অফ অনার দেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক 6 দফা, এবং এই 6 দফাটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি একটু দেখতে চাই যে এই 6 দফা দাবির মধ্যে কোন দুটি বিষয় আসলে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। এখানে বলা হয়েছে যে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল 6 দফা দাবির মধ্যে, একটু দেখতে চাই। সবাই একটু উত্তর করুন।
যে ঐতিহাসিক 6 দফা, এই 6 দফার যে 6টা দফার মধ্যে আমরা মোটামুটি সবাই জানি যে আসলে 2 নম্বর দফায় দুটো বিষয় ছিল যে বিষয়কে আসলে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয়, এবং আমরা সবাই জানি, সবাই আসলে সঠিক উত্তর দিতে পারছেন, সেটা হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। সুতরাং আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম যে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। হ্যাঁ, তো এটা অ্যান্সার সবাই দিতে পারছেন যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। এবং এটির জন্য আমি কিন্তু বারবার বলছি যে আজকে যারা আমরা লিখিত, যারা আমরা প্রিলি পরীক্ষা দিয়েছি, প্রিলি পরীক্ষায় কিন্তু আমাদের শেষ না, আমাদের সামনে আরো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের 46 যে প্রিলি আমরা আজকে দিলাম, পরবর্তীতে রিটেনের জন্য কিন্তু এই 6 দফা খুব ডিটেলস আমাদের জন্য পড়তে হবে। আমরা যখন ডিটেলস আমরা যখন লিখিত ব্যাচে যাব, বা পরবর্তীতে যখন আমরা 47-এর প্রিলি ব্যাচ লঞ্চ করব, তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কোন দুটি বিষয়, সেটি হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। এবং 6 দফার মধ্যে কত নম্বর দফায় এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার কথা বলা আছে? 2য় দফা। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নটি দেখো, দেখুন যে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? আচ্ছা, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান, অর্থাৎ এখানে আসলে বলতে চেয়েছে যে আমাদের যে পুন্ড্র, গৌড়, এরকম যে কয়েকটি জনপদ ছিল, এর মধ্যে হরিকেল বা এখানে এইটার আরো একটা নাম আছে যে যে ভারতীয়রা যেটাকে হরকুলও বলে। তো এই যে হরিকেল যে জনপদ আছে, এটা আসলে জনপদ হবে, হরিকেল জনপদ। তো এই যে হরিকেল যে জনপদ আছে, এই জনপদের অধীন আসলে কোন কোন অঞ্চল আছে? তো এইটা একটা প্রশ্ন ছিল। তো আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, আমরা জাস্ট, আমি ডিটেলসে এখানে বলছি না, আমি ধরলাম যে এই যে আমি যে এখানে আয়তাকার যে বক্সটা রেখেছি, এর ভিতরে যদি আমি বাংলাদেশের মানচিত্রটা কল্পনা করি, এবং আমি যদি এখানে জাস্ট একটা দাগ টানি এইভাবে, আপনি দেখবেন যে এই উপরের দিকে আছে হচ্ছে সিলেট, এবং নিচের দিকে আছে হচ্ছে চট্টগ্রাম। তো আমরা আসলে এইভাবে একটু মনে রাখতে পারি যে বাংলাদেশের মানচিত্রটাকে আপনি যদি মোটামুটি মাঝামাঝি ভাবে ভাগ করেন, তাহলে ডান পাশে আসলে সিলেট এবং চট্টগ্রাম, এই দুটি অঞ্চল মিলেই কিন্তু আসলে এই যে হরিকেল জনপদটি গঠিত গঠিত ছিল। সিলেটের আরো একটা নাম আমরা জানি অনেকেই, যে শ্রীহট্ট। তো এই সিলেট এবং চট্টগ্রাম, এই সিলেট এবং চট্টগ্রাম মিলেই কিন্তু আমাদের হরিকেল এই জনপদটি গঠিত ছিল। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। ওকে, ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ওকে, এটা আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। এখানে কে কোন এলাকার আছে সেটাও এইখানে আমরা একটু বুঝে যাব। যদি আমরা সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 4 বিভাগের লোকজনকে যদি এখানে পাই, তাহলে আমরা একটু দেখি যে তারা তাদের নিজেদের বিভাগ সম্পর্কে কতটুকু জানে। আমরা যদি জনশুমারি 2022-এর কথা চিন্তা করি, তাহলে 2022-এ যে জনশুমারি আছে, সেটা আমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। এটা একটু ঝটপট অ্যান্সার দেখতে চাই, একটু সবাই একটু অ্যান্সার করি। আচ্ছা, একটু অ্যান্সার করি। ওকে, ওকে, সবাই পারছেন, জি। বরিশাল, এটা অ্যান্সার হচ্ছে বরিশাল। আমরা যদি জনশুমারি 2022 দেখি, তো জনশুমারি 2022 মোতাবেক যদি আপনাকে বলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোথায়, সেটির উত্তর হবে বরিশাল। এবং যদি আপনাকে বলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, না, চট্টগ্রাম না, একজন চট্টগ্রাম বলেছেন, আরেকজন বলেছেন খুলনা। আচ্ছা, ওকে, আহ নিজ বিভাগের প্রতি ভালোবাসা দেখালে হবে না, আসলে এটার উত্তর হচ্ছে বরিশাল। হ্যাঁ, তো জনশুমারি 2022 মতে বরিশাল হচ্ছে সবচেয়ে, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। আর যদি আমি এখানে বলতাম সবচেয়ে বেশি, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, এটা একটু আমাকে আপনারা বলেন, দেখি আপনাদের কেমন ধারণা আছে। জাস্ট অনুমান করেন, সাধারণ জ্ঞান, হ্যাঁ, কমন সেন্স দিয়ে অ্যান্সার দেন যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়। এটার জন্য কোনো জনশুমারি লাগবে না, জাস্ট নর্মালি চিন্তা করে আমাকে উত্তর দেন যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়। দেখি কারা কারা উত্তর করতে পারেন। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে বরিশালে, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? আচ্ছা, ভেরি গুড, এই তো পারছেন। রাজীব বলেছেন যে ঘনত্ব বেশি ঢাকাতে। হ্যাঁ, ভেরি গুড। 2022-এর জনশুমারিও আমাদেরকে তাই বলে যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঢাকাতে। ওকে, হ্যাঁ, সবাই পারছেন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, আমরা মাঝে মধ্যেই কিন্তু দেখি যে আসলে এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, মাঝে মাঝেই কিন্তু সরকারিভাবে আমরা দেখি যে টিসিবির চাল, ডাল আমরা অনেক সময় ক্রয় করে থাকি। এই যে টিসিবি, যারা স্বল্প মূল্যে আমাদের কাছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে, যে টিসিবি, যেটার ফুল ফর্ম হচ্ছে
ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। আপনি যদি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের ওয়েবসাইটে যান, সেখানে আপনি স্পষ্ট লেখা দেখবেন বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ ইতিমধ্যে আমরা সবাই এটা জেনে গেছি, কারণ যারা আমরা অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে অনেকে এগুলো ঘাটাঘাটি করি, গুগল করি। তো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা আছে এটি কোন মন্ত্রণালয়ের অধীন। এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, সবাই পাচ্ছেন। এখানে আর কোনো ডিটেলস সময় নিচ্ছি না, আমরা পরের প্রশ্নে চলে যাই। এটাও খুবই কমন একটা প্রশ্ন, হ্যাঁ, একটু মাথা খাটালেই পারা যায়, এবং বিভিন্ন বছরে এই প্রশ্ন আসছে। বিগত বিভিন্ন বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আসছে, এবং বিগত বছর বিসিএস ও এই প্রশ্ন এসেছে যে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। ঠিক আছে, তো বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে সর্বোচ্চ কোন উৎস থেকে। তো এটার উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি। যেহেতু খুবই কমন প্রশ্ন, বিভিন্ন বছরের সরকারি চাকরি পরীক্ষা এগুলো এসেছে, বিসিএস এও আসা প্রশ্ন, এবং এট দ্য সেম টাইম এই ধরনের ইনফরমেশন গুলো আমরা কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, মূল্য সংযোজন কর, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা সংক্ষেপে বলি ভ্যাট। ঠিক আছে, খুবই কমন প্রশ্ন ছিল এটা, আমরা এটা সবাই পেরেছি নিশ্চয়ই। ভেরি গুড, ওকে, তাহলে এটাতে আর আমরা সময় নিচ্ছি না। বাংলাদেশের সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে, উত্তর হচ্ছে খ, মূল্য সংযোজন কর। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে, এবং আপনি যদি বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন প্রায় সময় কিন্তু আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে নৃগোষ্ঠী আছে, এই নৃগোষ্ঠী সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। সুতরাং প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব এই যে নামগুলো আছে, আমরা যদি জাস্ট খুব বেশি মুখস্থ করার দরকার নেই, আমরা নামগুলোর সাথে কিন্তু সবাই মোটামুটি পরিচিত। তো মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি? মারমাদের, হ্যাঁ, এটার অ্যান্সারটা কি হবে আমরা একটু দেখি, এবং একই সাথে হ্যাঁ, সবার প্রথমে বিপ্লব বড়ুয়া অ্যান্সার করেছে, রোমান শেখ অ্যান্সার করেছে, ভেরি গুড, সবাই পারতেছেন, সবাই পারতেছেন, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে যে আমরা নিশ্চয়ই এগুলো পরীক্ষাতেও পারছি, রাইট? পরীক্ষাতেও নিশ্চয়ই পারছি। তো মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই, এটা আমরা সবাই জানি। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই, হ্যাঁ, ভেরি গুড, সবাই পারতেছেন। একই সাথে আমরা ছোট্ট করে একটু জেনে রাখবো, বিজু, বলেন তো বিজু এইটা কোন সম্প্রদায়ের উৎসব? আমি বিশ্বাস করি এটা আমরা সবাই পারবো। বিজু, বিজু কোন সম্প্রদায়ের উৎসব? একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। এর খুবই কমন, আমরা প্রায়ই এই নামটা শুনে থাকি। আচ্ছা, বিল্লাল হোসেন, থোয়াই অংপ্রু মার্মা সবাই অ্যান্সার করেছেন যে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। ওকে, আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে বিজু, এই যে বিজু এটা আসলে কোন সম্প্রদায়ের বা কাদের আহ, সবচেয়ে বড় উৎসব। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, চাকমা। বিজু, বিজু এই উৎসবটা কাদের? এইটা হচ্ছে চাকমাদের বর্ষবরণ উৎসব। একই সাথে আমরা মনে রাখবো রাস। হ্যাঁ, এই যে র আছে না, র থেকে আপনি মনে রাখবেন মণিপুরি। ঠিক আছে, এই যে এখানেও কি আছে? র আছে, তাহলে রাস, এই রাস থেকে আপনি কি মনে রাখবেন? মণিপুরীদের যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে রাস। সাংগ্রাইটা আমরা জানছি। আর বাইশু, বাইশু হচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরাদের সাংস্কৃতিক উৎসব। ঠিক আছে, তো বাইশু এখানে কয়টা লেটার আছে দেখেন তো? বাইশু এখানে অক্ষর আছে তিনটা, ত্রিপুরা লিখতেও আমার অক্ষর লাগে কয়টা? তিনটা। আমরা এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, যে বাইশু এই উৎসবটা কাদের? এটা হচ্ছে ত্রিপুরাদের। ঠিক আছে, ওকে। হুম হুম, ভেরি গুড। রাস এটা হচ্ছে মণিপুরীদের, এটা সবাই পারছেন। আমরা জাস্ট মনে রাখার জন্য এই যে র এর সাথে র এভাবে মনে রাখতে পারি। আবার বাইশু এখানে অক্ষর আছে তিনটা, মানে বাইশু লিখতে আমাদের তিনটা অক্ষর লাগে। ত্রিপুরা এখানেও আছে কি? তিনটা অক্ষর। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে বাইশু উৎসবটা কাদের? ত্রিপুরাদের। ওকে, ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এইটা খুবই মজার, হ্যাঁ, এইটা খুবই মজার। আমরা এটা মনে হয় সবাই পারছি, সবারই কমন, বা যারা একটু খেলাধুলা দেখি তারা মনে হয় সবাই পারছি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি? লিটন দাস, তাই না? হ্যাঁ, একটু দেখি তো সবাই পারছে কিনা। বা বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? আমরা তো লিটন দাসকে একদম ডাক, লিটন, লর্ড অনেক কিছু বলে টলে ফেলছি আর কি। তো আমরা একটু দেখি যে বিশ্বাস করার চেষ্টা করি যে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করি।
কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, একটু আমাকে আপনারা জানান তো যে আমাকে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে জানান। মনে তো হয় চলতেছে। ওকে, হ্যাঁ। তো আমরা আহ, মনে হয় সবাই শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, কারণ অ্যান্সার চলে আসছে। ওকে। বিশ্বকাপ ক্রিকেট 2023, এইখানে একটু কনফিউশন ছিল অনেকের, যে লিটন দাস নিয়ে অনেকেই আসলে মারামারি করছিলেন। তো তারা মনে হয় লিটনের পার ভক্ত ছিল। আসলে বেসিক্যালি যেটা হয়েছে যে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। বাট লিটন দাসের ভক্তদেরও মন খারাপ করার কিছু নাই, কারণ লিটন দাস ছিলেন আসলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক। তিনি সম্ভবত 284 এর মতো রান করেছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ সম্ভবত 328। অনেকেই দেখলাম রান সহ মনে রাখছে আর কি। ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা, তো আমরা একটু নেক্সট প্রশ্নে চলে যাই। এখানে আসলে খুব বেশি কথা টথা বলার দরকার নেই, আর কাইন্ডলি রান টান কারো মনে রাখার দরকার নেই। হ্যাঁ, ওগুলা অনেকেই কমেন্ট করতেছে। ভেরি গুড যে আপনারা খেলাধুলা দেখেন রেগুলার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা। হ্যাঁ, লাইভ কি চলতেছে? তারা আসলে 47তম বিসিএস ফিলির জন্য আসলে আহ, মানে 47 বিসিএস এ যারা বসবেন বা যারা গুগল করে, আচ্ছা ঠিক আছে। 22 লিখতে আমাদের 3টা অক্ষর লাগে। ত্রিপুরা এখানেও আছে কি 3টা অক্ষর, আপনি এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেটের প্রবলেম নাকি ভাইয়া? সালামু আলাইকুম সবাইকে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা আসলে আমাদের লাইভটি বিঘ্নিত হয়েছিল। তো আমরা আবারও
জয়েন করলাম আপনাদের সাথে। তো আশা করি এবার আপনারা সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। একটু কাইন্ডলি প্রথম দু একটা কমেন্ট নিব, যারা একটু আমাকে কনফার্ম করেন যে হ্যাঁ আপনারা সবাই পরিষ্কার আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা আজকের আহ, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রথম 9টা প্রশ্ন আর কি সলভটা করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু তাহলে শুরু করি। আমরা আসলে একটু দেখি, রিক্যাপ করি কোথায় ছিলাম। বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এই পর্যন্ত আমরা মনে হয় সবাই আহ দুঃখিত, এই পর্যন্ত আমরা সবাই সলভ করেছিলাম। এবার আমরা তাহলে 10 নম্বর যে আমাদের প্রশ্নটা আছে সেখানে আমরা চলে যাই। আচ্ছা, আশা করি সবাই আবার যুক্ত হয়েছেন আমার সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো আমরা একটু শুরু করি, হ্যাঁ আমরা রিজিউম করি। ওকে, তাহলে আমাদের প্রথম 10 নম্বর প্রশ্নটা কি? বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা আছে? ঠিক আছে, পররাষ্ট্র নীতি এটি খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আসলে পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে বা কত নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তো এটার উত্তরটা আমি একটু সবার কাছ থেকে একটু চাচ্ছি যে একটু সবাই আনসার করুন। একটু সবাই উত্তর করার চেষ্টা করুন। আচ্ছা, আমি সেই ফাঁকে কিছু জিনিস একটু বলি। আমরা জানি যে 11টা ভাগ আছে সংবিধানে। আমরা যদি প্রথম ভাগের কথা বলি, তো প্রথম ভাগে আসলে কি আছে, 1 থেকে 7 অনুচ্ছেদ, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম ভাগ, অর্থাৎ প্রজাতন্ত্র। এবং এরপরে আমরা যদি 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদে যাই, তাহলে সেখানে আমরা পাই হচ্ছে আহ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ঠিক আছে, তো এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির এই যে সর্বশেষ যে অনুচ্ছেদটা, অর্থাৎ 25 নম্বর যে অনুচ্ছেদটা, এখানেই আসলে পররাষ্ট্রনীতি নিয়ে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানেই আসলে পররাষ্ট্রনীতি নিয়ে উল্লেখ করা আছে। একই সাথে আমরা একটু এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো একটু মনে রাখি। সেখানে আমরা একটু মনে রাখি যে 26, হ্যাঁ 26 নম্বর যে অনুচ্ছেদ, এইখানে কি বলা আছে? এখানে বলা আছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল। ঠিক আছে, কি বললাম একটু জাস্ট কয়টা সংখ্যা বলছি একটু মনে রাখেন। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল, কয়টা হলো? 6টা। আমি আবার বলতেছি, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল। ঠিক আছে, এই যে 6টা শব্দ বললাম, এখান থেকে আপনি মনে রাখবেন এই যে 26-এর 6। ঠিক আছে, তাহলে 26 নং অনুচ্ছেদে কি বলা আছে? মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন কি বাতিল। ওকে, 27 আপনি মনে রাখবেন যে 27-এ সমতা। হ্যাঁ, কি মনে রাখবেন? 27-এ সমতা, এইভাবেও মনে রাখতে পারেন। আবার আমার মনে হয় যে এটা এমনিতেও আমাদের সবার মুখস্থ, কারণ এই যে 27 নং অনুচ্ছেদে কি আছে এটা আসলে এতবার পরীক্ষায় আসছে, বিসিএসও আসছে, যে আহ, আইনের দৃষ্টিতে সমতা এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? ওই যে 27-এ সমতা, 27-এ সমতা। ঠিক আছে, মাথায় গেঁথে যাবে। ওকে, এবং এখানে আরো একটা কথা বলা আছে যে আইনের দৃষ্টিতে নারী পুরুষ সমান এবং সকলে উভয়ই কি যে আইনের আশ্রয় লাভের অধিকারী। নারী পুরুষ উভয়ই কি আইনের আশ্রয় লাভের অধিকারী, এই জিনিসটাও কিন্তু এখানে বলা আছে। এবং আমি যদি 28 নম্বর অনুচ্ছেদের কথা বলি, 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ঠিক আছে, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ কোনো ধর্ম বা শ্রেণীবর্ণ এগুলার ভিত্তিতে আসলে রাষ্ট্র কোন নাগরিককে বৈষম্য এর শিকার হতে মানে বিরত রাখবে বা সেইভাবে আইন প্রতিষ্ঠা করবে। তো এই যে 28 নং অনুচ্ছেদের আসলে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে 28-এর 2 আর 28-এর 4। এগুলো আমরা বিস্তারিত আসলে জানবো কখন? যখন আমরা আসলে আহ যখন লিখিত কোর্সে যাব, তখন 28-এর 2 অনুচ্ছেদ 28-এর 4 অনুচ্ছেদে কি আছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা জাস্ট এটা মনে রাখি যে এই দুইটা অনুচ্ছেদ আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা পুরাটা একটা রিভিউ হয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে একটা ভালো কথা বলছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। হ্যাঁ, ঠিকই ঠিকই বলছেন যে 28 নম্বর অনুচ্ছেদের মেইন থিম আসলে ওইটাই। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই।
এখানে আমরা একটু দেখি নেক্সট টপিক কি বলা আছে। ওই যে আমি যেটা বলছি যে প্রায় সময়ই কিন্তু বিসিএস এ কি হয় যে আমাদের যে গুরুত্বপূর্ণ নৃগোষ্ঠী আছে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। তো পরবর্তী প্রশ্নটি দেখুন যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে। অর্থাৎ এই যে গারো, সাঁওতাল, মণিপুরী, চাকমা, এই যে বিভিন্ন ধরনের যে উপজাতি আমাদের আছে বা যে নৃজাতি গোষ্ঠী আছে, এদের মধ্যে কাদের আসলে পরিবার ব্যবস্থাটা হচ্ছে মাতৃপ্রধান, কাদের পরিবার ব্যবস্থাটা মাতৃপ্রধান। ঝটপট আমরা একটু অ্যান্সার করে ফেলি, ঝটপট একটু অ্যান্সার করে ফেলি, ঠিক আছে, একটু আমরা ঝটপট অ্যান্সার করে ফেলি যে ওকে, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ, ওমর ফারুক, বিল্লাল হোসেন, ভেরি গুড। আচ্ছা, ওকে, এখানে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে গারো তো অবশ্যই মাতৃপ্রধান, আরো একটা সম্প্রদায় আছে আমরা সেটা একটু মনে রাখি, আরো একটা নৃজাতি গোষ্ঠী, সেটা হচ্ছে খাসিয়া। ঠিক আছে, আমরা এই দুইটা মনে রাখবো যে গারো এবং খাসিয়া, এই দুইটা জাতিসত্তায় আমরা আসলে কি প্রধান পরিবার দেখতে পাই, মাতৃপ্রধান পরিবার দেখতে পাই। ঠিক আছে, কি পরিবার, কি ধরনের পরিবার দেখতে পাই, মাতৃপ্রধান, হ্যাঁ, ভেরি গুড। সবাই সবাই আসলে খুব সুন্দরভাবে অ্যান্সার করছেন। আচ্ছা, এখানে একজন আবার একটা শর্টকাট বলেছেন, গা খা, হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর। গারোর গা, খাসিয়ার খা, গা খা, ওকে। তো ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি যে গারো এবং খাসিয়া বা গা খা, এটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা মেনটেন করে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। চমৎকার। আচ্ছা, তো আমরা জানি যে প্রত্যেকটা বছরেই কিন্তু বিসিএস এ সংবিধান থেকে 3 মার্কের প্রশ্ন থাকে, এবং সংবিধানটা যদি আপনার খুব ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে কিন্তু আহ বাংলাদেশের, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে দেখবেন যে সংবিধানের বাইরেও কিছু প্রশ্ন আসে যেগুলো কিন্তু সংবিধানের নলেজ দিয়ে আপনি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন। তো সংবিধানের ডিটেলস ক্লাস বা সংবিধান আসলে কিভাবে একটু ট্রিক্স মেনটেন করে মনে রাখা যায়, খুব সহজে মনে রাখা যায়, এবং আমি একবার পড়লে আসলে আর দ্বিতীয়বার পড়া লাগবে না, এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক আমি অ্যান্সার করতে পারবো, সেই ট্রিপস আমরা আসলে যখন রেগুলার ক্লাসে যাবো ইনশাল্লাহ আমি তখন আপনাদের ডিটেলস দেখিয়ে দিব। ওকে, তো এখানে প্রশ্নটা একটু দেখি কি বলছে যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ি, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। এখানে অপশন আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ। এইটার একটু উত্তরটা আমি একটু দেখতে চাই, দেখি কার কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, যে নতুন আছেন তাদের জন্য কিন্তু আসলে এই লাইভটা আমি নিচ্ছি, কারণ আসলে যারা আজকে 46তম বিসিএস প্রিলি দিয়েছেন তারা এই সমাধানটার সাথে অন্যান্য যে অপশন গুলো আছে সেই রিলেটেড একটু ব্যাখ্যাটাও একটু জেনে রাখেন, কারণ সামনে আবার ইনশাল্লাহ প্রিলি দিবেন, আর যারা লিখিত দিবেন তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন আছেন তাদের তো কথাই নাই। আচ্ছা, তো প্রশ্নটা কি ছিল, আমি একটু সবার কাছ থেকে উত্তর চাচ্ছিলাম, অনেকেই উত্তর করছেন। আচ্ছা, কেউ কেউ বলছেন বিচার বিভাগ, কেউ কেউ বলছেন নির্বাহী বিভাগ। এখানেই আসলে ঝামেলাটা লাগে যে কোশ্চেনটা কি ছিল, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। ঠিক আছে, ওকে, নির্বাহী বিভাগ। আচ্ছা, নির্বাহী বিভাগের ব্যাপারেই বেশি ভোট আসছে। তো আমরা মনে রাখবো যে অ্যাটর্নি জেনারেল এই যে পদটি, এটি হচ্ছে রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা, তিনি রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা, নির্বাহী বিভাগ। ঠিক আছে, নির্বাহী বিভাগ বা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এক্সিকিউটিভ। আমরা ওই যে বলি না যে বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভ বডি থাকে, তো ওই রকম নির্বাহী বিভাগ, নির্বাহী ক্ষমতা আসলে যাদের যাদের উপরে থাকে। তো নর্মালি আমরা দেখবো যে পঞ্চম যে বিভাগটা, মানে পঞ্চম যে আমাদের ভাগ আছে, সংবিধানে কয়টা ভাগ আছে আমরা জানি 11টা, তার মধ্যে যে পঞ্চম যে ভাগ আছে সেখানে আসলে কাকদের মানে কি নিয়ে কথা বলা হয়েছে, এই নির্বাহী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, নির্বাহী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে, এবং এই নির্বাহী বিভাগে আমরা যদি আরেকটু ডিটেলসে যাই তাহলে এখানে আচ্ছা, এবং অনুচ্ছেদ নাম্বারটা আমি যদি একটু বলে দিই, অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 64। ঠিক আছে, অনুচ্ছেদ নাম্বার 64 অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে নির্বাহী বিভাগে বলা আছে, অর্থাৎ পঞ্চম ভাগে বলা আছে, এবং 64 নাম্বার অনুচ্ছেদে আমরা আর কি এটা নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে 64-র দুইটা, আচ্ছা, ম্যাজিক ম্যাথ বই থেকে 46তম বিসিএস প্রিলিতে গণিত মানসিক দক্ষতা কতটা কমন আসছে। আচ্ছা, আম,
এইটা আমাদের হচ্ছে পাহলভী ভাই কিন্তু অলরেডি দুপুরে একটা লাইভে এসেছেন এবং সেখানে কিন্তু সলভ করে দিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু উনি টাইপ ভিত্তিক আলোচনা করেছেন ম্যাজিক ম্যাথের বইয়ের কোথা থেকে এই জিনিসগুলো আসছে এবং আমাদের রেগুলার যে লাইভ গুলো হয়েছে অর্থাৎ গত এক সপ্তাহে কিন্তু আহ মানসিক দক্ষতা এবং গণিতের উপরে কিন্তু রেগুলার লাইভ ক্লাসগুলি হয়েছে। তো আপনি যদি আজকের যে সলভ ক্লাসটি হয়েছে সেই ক্ষেত্রে যদি একটু দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মোটামুটি সবগুলা প্রশ্নই আপনি যদি আজকের প্রশ্নটা একটু ভালোভাবে দেখেন মোটামুটি সবগুলা প্রশ্নই কিন্তু ম্যাজিক ম্যাথ বই থেকে এসেছে, হুবহু বা অনুরূপ কমন পড়েছে। ইভেন যারা ফ্রি ক্লাসগুলো করেছেন আমার মনে হয় তারা অনেক লাকি, যারা ফ্রি ক্লাসগুলো করেছেন গত এক সপ্তাহের মধ্যে যে পুরো সিলেবাস কাভার করে পাহলভী ভাই যে লাইভ ক্লাসগুলি নিয়েছেন সেখান থেকে কিন্তু মোটামুটি সব টাইপের ম্যাথই কমন এসেছে। একটু আমরা যদি দুপুরে লাইভটা একটু ফলো করি আমাদের পেজে আছে, সেখান থেকে আপনি কিন্তু একটা ধারণা করতে পারেন। ওকে, ঠিক আছে। আমরা আর কথা না বাড়াই তো এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো যে 64-র এক যে দফা সেখানে আসলে বলা আছে যে কি বলা আছে যে অ্যাটর্নি জেনারেল আসলে কে নিয়োগ করতে পারেন, নিয়োগ করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। এবং 4 নম্বরে বলা আছে এই 64 নং অনুচ্ছেদের আন্ডারে যে আবার 4 যে দফা আছে সেখানে আছে কিন্তু যে রাষ্ট্রপতির ইচ্ছা মতো বা তার সন্তোষজনক মেয়াদ পর্যন্ত মানে রাষ্ট্রপতির সম্মতি বা সন্তুষ্টি অনুযায়ী কিন্তু একজন অ্যাটর্নি জেনারেল ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারেন। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো এগুলো আমরা ডিটেলস আরো রেগুলার ক্লাসগুলোতে পড়বো। ঠিক আছে, তো আমি একটু রিভিউ দিই যে অ্যাটর্নি জেনারেল তাহলে কি বললাম। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী কর্মকর্তা। এবং এটা কোন অনুচ্ছেদে আছে? 64 নং অনুচ্ছেদে আছে। 64 নং অনুচ্ছেদের যে এক দফা সেখানে বলা আছে যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি। এবং তার মেয়াদ সম্পর্কে কোথায় বলা আছে? 4 নম্বর অনুচ্ছেদ 4 নম্বর দফায় বলা আছে যে রাষ্ট্রপতি সন্তুষ্টিজনক সময় পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা খুবই কমন প্রশ্ন এবং এটার উত্তর আমরা মোটামুটি সবাই জানি। সম্ভবত এটার যে উত্তর সেই নদীর নামে একটা মুভিও আছে, বাংলাদেশে একটা চলচ্চিত্রও আছে। তো প্রশ্নটা একটু দেখি যে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? ঠিক আছে, এইটার উত্তর আমি বলবো না, এটা আপনারাই বলে ফেলেন, এটা আপনারাই বলে বলে ফেলেন আর কি। হালদা, আচ্ছা, ভেরি গুড। এটার অ্যান্সার হচ্ছে হালদা। ওকে, এইখানে আর আমি সময় নষ্ট করতেছি না। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এটার উত্তর হচ্ছে হালদা। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে হালদা। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছি হালদা। এই প্রশ্নটা কি যে বদ্বীপ পরিকল্পনা অর্থাৎ ডেল্টা প্ল্যান 2100, ঠিক আছে, ডেল্টা প্ল্যান 2100, তো এখানে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এটার উত্তর হচ্ছে 6। আমরা মনে রাখবো যে এটার উত্তর কত? 6। এবং প্রায় 89টি জেলা আছে এই 6টি হটস্পটের আন্ডারে। কতটি জেলা? 89। ঠিক আছে, অর্থাৎ পানি এবং জলবায়ু নিয়ে আসলে যে সমস্যাগুলো হতে পারে এরকম 89টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এবং কতটি হটস্পটের আন্ডারে? 6টি হটস্পটের আন্ডারে। তো আমাদের পানি এবং জলবায়ু জনিত যে সমস্যাগুলো হতে পারে সেগুলোর রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে ওটা বাংলাদেশকে 6টি হটস্পটে আলোচনা করা মানে বিভক্ত করা হয়েছে এবং সেখানে টোটাল জেলা আছে প্রায় 89টি। ওকে, এই ডিটেলস আমরা জাস্ট এমনি এত ডিটেলস লাগবে না, বাট যখন আমরা রিটেনের প্রিপারেশন নিব লিখিততে কিন্তু এগুলো আরো ডিটেলস আমরা পড়াবো, তখন এই ইনফরমেশন গুলো আমরা জানবো। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নাম্বার 15 আমরা একটু দেখি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে? আচ্ছা, একমাত্র নারী সদস্য বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, এটা কিন্তু খুবই কমন। ঠিক আছে, আমরা যে সংবিধান প্রণয়নের ইতিহাস সংবিধানের ক্লাস যখন করব তখন ডিটেলস কিন্তু এই জিনিসগুলো আলোচনা করব যে সংবিধান প্রণয়নের যে ইতিহাসটা আছে সেখানে আসলে এই খসড়া সংবিধান প্রণয়ন যে কমিটি, একটা কমিটি গঠন করা হয় খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, সেখানে আসলে বিরোধী দলীয় সদস্য কে ছিলেন অর্থাৎ ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। এবং একমাত্র নারী সদস্য কে ছিলেন? একমাত্র নারী সদস্য ছিলেন হচ্ছে বেগম রাজিয়া বানু, বা আমাদের অপশন এখানে আছে হচ্ছে রাজিয়া বানু। ঠিক আছে, তো খুবই কমন প্রশ্ন। হ্যাঁ, আমার আসলে বিশ্বাস যে মোটামুটি সবার জানা শোনার মধ্যেই প্রশ্নগুলো আসছে। এরপরে দেখেন কি বলা আছে যে কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? আচ্ছা, কৃষ্ণ গহ্বর নিয়ে আসলে আমাদের যিনি বাঙালি বিজ্ঞানী আলোচনা করেন বা গবেষণা করেন তিনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম। তিনি আসলে বাংলাদেশের গর্বই বলা চলে, যিনি কৃষ্ণ গহ্বর নিয়ে আসলে আলোচনা করেছেন। তিনি একাধারে পদার্থবিদ এবং পদার্থবিজ্ঞানী এবং হচ্ছে খুব ভালো একজন গণিতবিদ। আহ, তিনি জামাল নজরুল ইসলাম তিনি আসলে বাংলাদেশের হয়ে বা বাঙালি বিজ্ঞানী হিসেবে কৃষ্ণ গহ্বর নিয়ে বিস্তার গবেষণা করেন।
যে আমরা কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান, ঠিক আছে? কোন ক্ষেত্রে অবদানের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে খুব স্বাভাবিকভাবে অপশনগুলো যদি আমরা একটু দেখি, মানবাধিকার আসলে তখনও ওই মানে রোহিঙ্গা ইস্যু বা মাদার অফ হিউম্যানিটির ওই ইস্যুগুলো কিন্তু তখনও আসে নাই, সুতরাং মানবাধিকার হওয়ার কোনো সুযোগ নাই। শিশু মৃত্যুহার হ্রাস বা মাতৃ মৃত্যুহার হ্রাস এগুলোও হওয়ার কথা না। আমরা জানি যে আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আসলে আমরা সবাই আসলে এক্সাম্পল হিসেবে দেখি, এবং সেটার বড় কারণ হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং অপশনগুলো দেখে আপনি যদি একটু জাস্ট নর্মাল সেন্স খাটান, তাহলে কিন্তু আপনার মাথায় চলে আসে যে আসলে মেইন ইস্যুটা কি বা মেইন অ্যান্সারটা কি, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং এখানে আহ একটা জিনিস আমরা মনে রাখবো যে প্ল্যানেট 50-50 যে চ্যাম্পিয়ন যে পদকটা তিনি পান, এটা তাকে অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন ওমেন, ঠিক আছে? ইউএন ওমেন। এবং একই সাথে এখানে আরেকটা অথরিটি ছিল, সেটা হচ্ছে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম, ঠিক আছে? তো এই যে 2016 সালে ইউএন প্লাজা, নিউ ইয়র্কের জাতিসংঘ প্লাজায়, আমরা যেটা বলছিলাম এই যে বিসিএস এর যে প্রশ্নটা আসে পরবর্তীতে যেটা হয়, এই প্রশ্নের আশপাশ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে পরবর্তী বিসিএস গুলাতে, দেখবেন বা অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলোর প্রশ্ন হবে, তো যারা প্রশ্ন করবে তারা কিন্তু অনেক সময় বিসিএস প্রশ্নগুলোকে একটা আইডল ভাবে বা রেফারেন্স ভাবে। তো যেহেতু বিসিএস এই প্রশ্নটা আসছে 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন এই ইস্যুতে, তো প্রশ্ন আসতে পারে যে এই যে পদকটা এটা আসলে কারা দেয়। তো এটা অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন, এক্সট্রিমলি সরি, এটা অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন ওমেন। একই সাথে ওই একই সময়ে একই দিনে অর্থাৎ যেটা আমি বলছিলাম যে এই পুরস্কারটা তিনি পান কোথায়, নিউ ইয়র্কের ইউএন প্লাজায় একটি প্রোগ্রাম হয়, সেখানে এই পুরস্কারটি তাকে দেওয়া হয়। একই সাথে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম, এই যে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম আছে, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আরো একটি খেতাবে ভূষিত করেন বা আরো একটি পুরস্কার দেন, সেটি হচ্ছে এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো যেহেতু এবার এটা আসছে, পরের বারে ওইটাও আসতে পারে, বা অন্যান্য আমরা যে আরো গুরুত্বপূর্ণ যে চাকরি পরীক্ষাগুলো দিব সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। সুতরাং আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু টাচ করে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ওমর ফারুক আমাদের সাথে একটা তথ্য শেয়ার করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে চলে যাই, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? এটা আমরা সবাই জানি, এখানে আমরা আর কালক্ষেপণ করবো না। আমরা সবাই জানি যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কবে শেষ হবে, 2041-এ, ঠিক আছে? বাংলাদেশের যে এই পর্যন্ত দুইটা এরকম প্ল্যান নেওয়া হয়েছে, তো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? 2041 সালে, ঠিক আছে? 2041 সালে। ওকে, ঠিক আছে। আচ্ছা, খুব কমন একটা প্রশ্ন, খুব এটাও আমরা ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারি। এটা আমি একটু সবার কাছ থেকে অ্যান্সার চাই। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ আসলে কোন দেশ থেকে পণ্য রপ্তানি করে অনেক বেশি আয় করে, সবচেয়ে বেশি আয় করে? এইটা আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা চাচ্ছি। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ, হ্যাঁ সবাই সঠিক উত্তর করতে পেরেছেন, যুক্তরাষ্ট্র। যারা যারা উত্তর করেছেন ধন্যবাদ। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ আসলে কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে? পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে, ভেরি গুড, যুক্তরাষ্ট্র থেকে। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। বন্ধ করে আবার যাই। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নটা একটু দেখি যে বাংলাদেশের নবীনতম নদী কোনটি। হ্যাঁ, এটা একটু ট্রিকি কোশ্চেন, বাংলাদেশের নবীনতম নদী, ঠিক আছে? তো বাংলাদেশের নবীনতম নদী কোনটি, এইটার আসলে উত্তর যদি আমরা খুঁজতে চাই, এটা আসলে একটু এভাবে আমরা চিন্তা করতে পারি যে পদ্মা, যমুনা, মেঘনা, এটা কম্পারেটিভলি আসলে আমাদের অনেক ওল্ডেস্ট রিভার। বয়স আসলে আমরা ওইভাবে আসলে
নির্ধারণ তো আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট, বাট পদ্মা, যমুনা, মেঘনা এই তিনটা আসলে অনেকদিন ধরেই বহমান আছে। সেই তুলনায় জিঞ্জিরাম নদীটা আসলে আহ মানে একেবারেই মৃতপ্রায় বলা যায়। তো একটু ব্যতিক্রম এই হিসাবে আমরা আসলে বলতে পারি যে জিঞ্জিরাম এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং পরবর্তীতে যদি এইটা সম্পর্কিত কোনো চেঞ্জ আসে বা কোনো যদি আমরা বাড়তি তথ্য পাই ইনশাল্লাহ শেয়ার করব। তো আমরা আপাতত এটা মনে রাখতে পারি যে এইভাবে যেটা বললাম যে পদ্মা, যমুনা, মেঘনা আসলে অনেকদিন ধরে বহমান এবং অনেক পুরনো নদী, সেই তুলনায় জিঞ্জিরাম আসলে খুবই এর বহতা খুবই মানে অন্যান্য যে অপশন গুলোতে যে নদীর কথা বলা আছে তাদের তুলনায় খুবই ক্ষীণ। সেই তুলনায় আমরা বলতে পারি যে বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম। ওকে। আচ্ছা, এটা মনে হয় আমরা সবাই পারছি এবং অনেকে হয়তো দেখছি, ওইটা একটু উত্তর করে ফেলি। অনেকে হয়তো এই চলচ্চিত্রটা দেখছি, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে একটু দেখি তো কারা কারা এটা অ্যান্সার করতে পারে। একটা ভালো কথা বলছে, রোমান আমাদেরকে বলছে যে অপশন টেস্টই বেস্ট। হ্যাঁ, এটা আমিও আসলে এইভাবেই চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যান্সার গুলো দেওয়ার। তো মুজিব একটি জাতির রূপকার, এখানে আসলে অপশন টেস্ট করার দরকার নাই, কারণ আমরা এটা মোটামুটি সবাই জানি যেটা উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। আসলে যে মুভি দেখে না সেও এটা শুনছে, কারণ গোটা দুনিয়াকে নাড়ায় দিছে। কারণ এখানে পুরা সিনেমাটোগ্রাফি বা পুরা কাস্ট যে সুন্দর অভিনয় করেছে। তো আমরা মোটামুটি সবাই এই সিনেমার ব্যাপারে আসলে জেনেছি যে শ্যাম বেনেগাল আমাদের এই চলচ্চিত্রের আসলে পরিচালক ছিল। তো আমরা মোটামুটি এটা সবাই আনসার করতে পেরেছি। কিছু প্রশ্ন আসলে দেখবেন যে পিএসসি সবসময় কিছু প্রশ্ন সবার জন্যই করে, যে এগুলো যেন সবাই পারে। তো বাদ বাকি যে কয়েকটা প্রশ্ন আছে ওগুলো একটু ঠান্ডা মাথায় আনসার করতে পারলেই হয়ে যায়। ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, সবাই আমরা পারতেছি, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং এইখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। লিখিততে আমরা এই তথ্যগুলো অনেক সময় ব্যবহার করি এবং প্রিলি পরীক্ষায় এর আশপাশে বিভিন্ন প্রশ্ন আসে। তো একটু দেখি কি বলছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? আচ্ছা, জাতিসংঘে যে ভাষণ দিবে বা জাতিসংঘে যে বাংলায় বক্তৃতা দিবে এর জন্য কি আমাদের জাতিসংঘের সদস্যপদ লাভ করতে হবে না? তো একটু বুদ্ধি করে বলে ফেলি তো ঝটপট, আমাকে একটু সবাই উত্তর করি তো, যে 1974 সালে আসলে কত তারিখে, যদি সম্ভব হয় কত তারিখে এবং কততম সদস্য হিসেবে আসলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা একটু ঝটপট আমরা কমেন্ট করে ফেলি। এটা একটু আমরা সবাই কমেন্ট করে ফেলি যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে এবং সেটা কত তারিখে, 1974 সালের কত তারিখে? এটা একটু আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে, কততম, 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এবং সেটি হচ্ছে 17ই সেপ্টেম্বর। হ্যাঁ, কত? সেটি হচ্ছে 17ই সেপ্টেম্বর। ঠিক আছে। তো এই যে 17ই সেপ্টেম্বর যে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন। ঠিক আছে। তো এই যে ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু প্রিলি শেষ করে ফেলছি, এখন আমাদের টার্গেট কি, যে নেক্সট প্রিলি অথবা নেক্সট রিটেন। সুতরাং আমরা ওইভাবেই আসলে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করছি। যে জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ? 136তম। প্রচুর বিভিন্ন সময়ে আপনি দেখবেন এই প্রশ্ন অনেকবার আসছে। এবং কত তারিখে? সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। ঠিক এক সপ্তাহ পরে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা একটু মনে রাখবো। ঠিক আছে। ওকে। এরপরে দেখেন কি আছে, দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ গ্রন্থটির লেখককে? এটা আমরা মনে রাখবো যে হারুনুর রশিদ এই গ্রন্থের লেখক এবং 2003 সালে এটি প্রকাশিত হয়। ঠিক আছে। শাহ আসলে মনে রাখার দরকার নাই, বাট জাস্ট একটা রিলেটিভ মানে রিলিভেন্ট একটা ইনফরমেশন আমি জাস্ট শেয়ার করে দিলাম। সেটা হচ্ছে কি যে 2003 সালে হারুনুর রশিদের এই গ্রন্থটি প্রকাশিত হয়, দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ। ঠিক আছে। ওকে। আচ্ছা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? এটা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমার প্রশ্ন হইতেছে, এটা আমরা সবাই অ্যান্সার করতে পারছি। আমার মনে হয় যে আজকে যে 200টা প্রশ্ন আসছে সেই 200টা প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন ছিল এটা, যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে। আমার প্রশ্ন হইতেছে, যদি এখানে অপশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতো, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো তখন আমি কি বলতাম বাংলাদেশের রাষ্ট্রপতি কে?
মানে এইখানে এমন কোন, মানে বাকি যে তিনটা অপশন আছে এই তিনটা থেকে আমাকে একটু উত্তর করে বলেন। ধরেন এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, এবং আপনাকে বলছে যে নিচে কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, একটু বলেন তো যে এখানে যারা যারা আছেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ বা বিচারপতি আবু সাইদ চৌধুরী, এই তিনজনের মধ্যে কেউ তাদের জীবদ্দশায় কি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন? আমরা যদি একটু ওই যে আবারও বলতেছি, দেখেন সংবিধান যদি আপনি একটু ভালো করে পড়েন, অনেক রেলিভেন্ট প্রশ্ন বা অনেক কিন্তু ইনফরমেশন যখন আপনার মাথায় আসবে, জাস্ট সংবিধান ভালো করে একটু আয়ত্ত করার মাধ্যমে, তখন কিন্তু এরকম অনেক প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন, একটু ট্রিক্স খাটাইলেই কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। যদি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অপশনটা না থাকতো, এরকম যদি অপশনগুলো থাকতো, তখন আপনি কিন্তু বলতেন যে বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি কি, তিনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছেন 1972 সালে 10 জানুয়ারি যখন বাংলাদেশে ফেরত আসেন, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা পালন করি 10ই জানুয়ারি। তো 1972 সালে 10 জানুয়ারি যখন তিনি বাংলাদেশে ফেরত আসেন, তখন কিন্তু তিনি কি করেন, আহ মন্ত্রী পরিষদে একটা রদবদল করেন। তো মন্ত্রী পরিষদের রদবদলের মাধ্যমে তিনি নিজে কি করেন, তিনি নিজে হয়ে যান, তিনি ছিলেন রাষ্ট্রপতি, বাট তিনি রাষ্ট্রপতি থেকে হয়ে যান প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি হিসেবে তখন তিনি কাকে অ্যাসাইন করেন, বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন ছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কত ছিল, অর্থাৎ আপনি আসলে কতটুকু খোঁজ খবর রাখতেছেন, আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অবতীর্ণ হয়েছেন, গুরুত্বপূর্ণ পদে দেশের হাল ধরবেন, সুতরাং কি হচ্ছে না হচ্ছে সেটার আপনার অবশ্যই আইডিয়া থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার আসছিল কতজন, ভোটার উপস্থিতির পার্সেন্টেজ কত ছিল? 41.8। ঠিক আছে, 41.8। আপনি যদি বিভিন্ন নিউজ পোর্টালে যান বা অফিসিয়াল ওয়েবসাইট যদি ঘাটেন, তাহলে সেখান থেকে এই তথ্যটা পাবেন যে নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল 41.8 ভাগ। ওকে, ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নটা যাই। দেখেন আবারও সংবিধানের কথা চলে আসছে। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই বিভাগ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি করতেছে, আমি একটা কমা দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, রাষ্ট্রপতি কি করতেছে, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। ঠিক আছে, তো এইখানে মোটামুটি আসলে আমি বলে দিচ্ছি যে এই দুইটা অপশনে একটু মানে ঝামেলা লাগে, 95 আর 96 আমাদের একটু ঝামেলা লাগে, 95 96 এই দুইটা অপশনে আসলে আমাদের একটু ঝামেলা হয়। 97 98 নিয়ে আসলে খুব একটা আমাদের ঝামেলা হয় না। তো 95 আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে আসলে নিয়োগের কথা বলা আছে। 95 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, রাষ্ট্রপতি কর্তৃক যে প্রধান বিচারপতি নিয়োগ হয়, এইটা কোথায় বলা আছে, 95 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং 96 কি বলা আছে, 96 বলা আছে মেয়াদের কথা। তো এই জিনিসগুলো আমরা যখন সংবিধানের ডিটেলস ক্লাস করব, তখন কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো, আমাদের খুব একটা কিন্তু তখন বেগ পোহাতে হবে না। তা আপাতত আমরা এই 95 96 এর মধ্যে কিন্তু অনেকেই আজকে পরীক্ষার পরে আমি দেখলাম অনেকেই এটা নিয়ে কনফিউশনে ছিল, অনেকেই এই ভুলটা করছে। তো আমরা কি মনে রাখবো, দেখেন প্রথমে যদি আমি নিয়োগ না দিই, তাহলে মেয়াদ নিয়ে আমি কিভাবে কথা বলবো, তাই না? তো 95টা হচ্ছে কি, প্রধান বিচারপতির নিয়োগ কে দিবেন, রাষ্ট্রপতি স্বয়ং। 96 হচ্ছে মেয়াদ। ওকে, 97 98 নিয়ে আমরা আর মারামারি করবো না, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, কি বলছে দেখেন, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল? আচ্ছা, এইটা আমরা আসলে মনে হয় 6 7 8 9 থেকে পড়ে আসতেছি আমরা। খুব মানে সাদামাটা একটা প্রশ্ন। 1954 সালের নির্বাচন, যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল, আমরা এটা সবাই নিশ্চয়ই পেয়েছি, 223। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 223টি। ওকে, নেক্সট যে প্রশ্নটা আছে দেখেন, যে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? হ্যাঁ, তো এটা আমরা মনে হয় মোটামুটি সবাই জানি বা একটা আইডিয়া করে অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে, সেটা হচ্ছে সৌদি আরব। এখানে একটা কনফিউশন হয় মালয়েশিয়া নিয়ে, বাট মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, এটা আমরা একটু মনে রাখতে পারি, মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, বাট সবচেয়ে বেশি রপ্তানি কোথায় করে, সৌদি আরবে। আচ্ছা, এরপর দেখেন খুবই রিসেন্ট একটা প্রশ্ন, কতজন নারী কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 5 জন। আমাদের আসলে 5 জন মানুষের নাম জানার দরকার নেই, জাস্ট এটা মনে রাখবো যে বেগম রোকেয়া পদক পেয়েছেন 2023 সালে 5 জন। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি, যে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং প্রথম টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? খুবই অবভিয়াস, আমরা মানে অবভিয়াসলি এটা বুঝতেই পারতেছি, অ্যান্সার হচ্ছে জিম্বাবুয়ে। এছাড়া ওই সময় আসলে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত এদের বিপক্ষে আসলে আমাদের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আমাদের প্রথম ওয়ানডে এবং প্রথম টেস্ট সিরিজ খুব সম্ভবত 2005 সালের ঘটনা, জিম্বাবুয়ের বিপক্ষে আমরা এটা অর্জন করি। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি
আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে আজকে যেহেতু একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবং আমরা মোটামুটি সবাই এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ক্লাস করলাম, বাংলাদেশ বিষয়াবলী কিন্তু আমরা এখানে শেষ করেছি। এখান থেকে আসলে আন্তর্জাতিক বিষয়াবলী শুরু। আন্তর্জাতিক বিষয়াবলী আমরা আসলে এর পরের একটি ক্লাসে আমরা আসলে এভাবে বিস্তারিত অপশন সহ ডিটেলস আশেপাশে কি আছে সেগুলো আলোচনা করব। আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলী আলোচনা করলাম। আজকে এখানেই আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।